দেখো সেকেন্ড চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব একটু। আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায়তে আছে, দেখো কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। আমরা গতদিন একটু আলোচনা করছিলাম এটা নিয়ে। আজকে পুরা চ্যাপ্টারটাই কি আছে আমরা একটু দেখব। তো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং বলতে আমরা একটু ডেফিনেশনটা দেখি। ডাটা কমিউনিকেশন সম্পর্কে বলছিলাম যে এখানে বলছিলাম একটা বিশেষ পদ্ধতিতে এক কম্পিউটার থেকে এক বা একাধিক কম্পিউটারে ডাটা আদান প্রদান করা হয়, সেই পদ্ধতিকে আমরা বলছি ডাটা কমিউনিকেশন পদ্ধতি। আমি এও এক্সাম্পল দিছিলাম যে আমরা এই মুহূর্তে যে কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে একজন আর একজনের সাথে যোগাযোগ করছি, আমি ক্লাস নিচ্ছি আর তোমরা ক্লাস করছো, আদার সাইড থেকে অনেক স্টুডেন্ট আছো, এইটাই আসলে এই ডাটা কমিউনিকেশন একটা অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল যে এক কম্পিউটার থেকে এক বা একাধিক কম্পিউটারে ডাটা পাঠানো। অর্থাৎ আমি এখান থেকে তোমাদেরকে ডাটা সেন্ড করছি, তোমরা সেই ডাটাটা তোমরা রিসিভ করছো, এইটা একটা কমিউনিকেশনের অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল, আমি এটাই বলছিলাম। তো ডাটা কমিউনিকেশনের জন্য আমাদের বলছিলাম যে আমাদের 5টা এলিমেন্ট আছে, তাই না? 5টা এলিমেন্ট লাগবে যে কোনো ধরনের কমিউনিকেশন তৈরি করতে গেলে। এটাও আমরা বুঝছি যে আমি এখান থেকে কথা বলছি, অর্থাৎ আমি কোনো কিছু সেন্ড করছি তোমাদেরকে দেখানোর জন্য বা বলার জন্য। সেটা হতে পারে আমি কোনো ইমেজ বা কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কোনো ইমেজ তোমাদেরকে পাঠাচ্ছি, কোনো লেখা তোমরা দেখছো, ইভেন আমার কথা ডাটা আকারে তোমাদের কাছে যাচ্ছে, তাই না? তো আমি হলাম সেন্ডার বা ট্রান্সমিটার বা প্রেরক, আমি হচ্ছে ডাটা পাঠাচ্ছি। আমি কার মাধ্যমে ডাটাটা তোমাদের কাছে দিচ্ছি সেটা হচ্ছে উৎস বা সোর্সের কথা বলছিলাম। আদার সাইড থেকে তোমরা ডাটাটা রিসিভ করছো, অর্থাৎ তোমরা হচ্ছে প্রাপক, এবং যে ডিভাইসে ডাটাটা রয়ে যাচ্ছে বা যে ডিভাইসটা অরিজিনালি ডেস্টিনেশন হিসেবে আমি ব্যবহার করছি, যেখানে এই ছবিগুলো বা এগুলো তোমরা ডাউনলোড করে রাখছো বা আমার কথাটা স্টোর করে রাখছো বা রেকর্ড করে রাখছো, ওই জায়গাটাকে আমি বলছি ডেস্টিনেশন, যেটা তোমরা যে ডিভাইসটা ব্যবহার করছো, হয়তো ফোন হতে পারে বা যে কোনো ধরনের ল্যাপটপ হতে পারে। আর এই দুই সাইডের দুইটা কম্পিউটার এবং দুইটা মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য যে মিডিয়া, যে মাধ্যম আমরা ব্যবহার করছি, সেটা কি হতে পারে? যে কোনো ধরনের ইন্টারনেট লাইন হতে পারে, কোনো টেলিফোনের মাধ্যমে লাইন নিয়ে সেটাও হতে পারে, কোনো মোবাইলের তোমার হচ্ছে মোবাইলের ডাটা কিনে সেটা ব্যবহার করতে পারো, হ্যাঁ। তো এইটাকে আমরা মাধ্যম বলছি। আরো বিভিন্ন টাইপের মাধ্যম আছে, তোমরা যে কোনো ধরনের ওয়্যার দিয়ে কানেকশন নিতে পারো, যে কোনো ধরনের মাধ্যমের কথা বলছি। অর্থাৎ যেটাকে আমরা বেসিক্যালি এখন যেটা বুঝি সেটা হচ্ছে একটা ইন্টারনেট লাইন, যার মাধ্যমে আমরা এই একসাথে যুক্ত হব। তার মানে আমাদের ডাটা কমিউনিকেশনের টোটাল 5টা এলিমেন্ট আছে। নাম্বার 1 হচ্ছে উৎস, নাম্বার 2 প্রেরক, নাম্বার 3 হচ্ছে মাধ্যম, নাম্বার 4 হচ্ছে প্রাপক, এবং নাম্বার 5 হচ্ছে গন্তব্য। এরপরে বলছিলাম ডাটা ট্রান্সমিশন স্পিড নিয়ে, অর্থাৎ এক জায়গা থেকে বা এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে বা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ডাটা ট্রান্সমিশনের স্পিডটাকে, অর্থাৎ ডাটা কত দ্রুত তুমি পাঠাচ্ছ, সেই ট্রান্সমিশনের স্পিডটাকে আমরা বলছি ডাটা ট্রান্সমিশন স্পিড। এই স্পিডের আরেকটা খুব গুরুত্বপূর্ণ নাম আছে, সেটার নাম হচ্ছে কি ব্যান্ডউইথ। সাধারণত ব্যান্ডউইথ হিসাব করা হয় বিট পার সেকেন্ডে, যেটাকে আমরা বিপিএস বলি। অর্থাৎ এই প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে আমরা বিপিএস বা ব্যান্ডউইথ বলে থাকি। এই ব্যান্ডউইথ বেসিক্যালি বা এই স্পিডটাকে আমরা 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে দেখো, নাম্বার 1 হচ্ছে ন্যারো ব্যান্ড, নাম্বার 2 হচ্ছে ভয়েস ব্যান্ড, আর নাম্বার 3 হচ্ছে ব্রডব্যান্ড। প্রত্যেকটা ব্যান্ডের একটা স্পিডের লেভেল ছিল। নাম্বার 1 দেখো এখানে এর স্পিডের হারটা দেওয়া আছে, যে নাম্বার 1 ন্যারো ব্যান্ড হচ্ছে 45 বিট পার সেকেন্ড থেকে 300, অর্থাৎ 45 থেকে 300 বিট পার সেকেন্ড পর্যন্ত এর স্পিড ছিল। এরপরে আসছে ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ড হচ্ছে 300 বিট পার সেকেন্ডের পর থেকে 9600 বিট পার সেকেন্ড পর্যন্ত। আর এরপরে নাম্বার 3 হচ্ছে ব্রডব্যান্ড। এই ব্রডব্যান্ড হচ্ছে 1 এমবিপিএস থেকে শুরু হয়েছে, যার যেমন ক্যাপাসিটি, যে কোম্পানি যেভাবে ক্যাপাসিটি বা টাকার উপর ডিপেন্ড করে আমাদের এই ব্যান্ডউইথটা যত ইচ্ছা তত আমরা বাড়িয়ে নিতে পারি। তো এটা 1 এমবিপিএস থেকে শুরু হচ্ছে। এই ইউজ অফ ব্যান্ডউইথ, ন্যারো ব্যান্ড আগে টেলিগ্রাফে ব্যবহার করা হতো, ভয়েস ব্যান্ড এসছে টেলিফোন বা কম্পিউটার আমরা ভয়েস ব্যান্ড ব্যবহার করে থাকি, আর ব্রডব্যান্ড মাইক্রোওয়েভ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা ব্যবহার করি। বা এই সিস্টেমের জাস্ট এটা একটু মনে রাখো যে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ডের এরিয়াটা কোনটা। এরপর আমরা দেখো ব্যান্ডউইথের একটা
ফিগার দেখাইছি, যেটা প্রথমটা হচ্ছে লো ব্যান্ডউইথ, আর পরেরটা দেখো হাই ব্যান্ডউইথ। হাই ব্যান্ডউইথটা এইভাবে স্পিডটা যায়। হ্যাঁ, এই দুইটা ফিগার জাস্ট একটু নিজেদের দেখার জন্য নিয়ে আসছে এখানে। এরপরে দেখো ডাটা ট্রান্সমিশন মেথড, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই মেথডটা বেশ ইম্পর্টেন্ট আমাদের এই সেকেন্ড চ্যাপ্টারের জন্য। ডাটা ট্রান্সমিশন মেথডটা কি আসলে দেখো, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বিটের বিন্যাসের মাধ্যমে, বিট আমরা তো সবকিছু বিটের মাধ্যমে ডাটাটা ট্রান্সমিট করি, তো এই বিটের বিন্যাসের মাধ্যমে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মেথড বলে। কি বললাম, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বিটের বিন্যাসের মাধ্যমে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে আমরা ডাটা ট্রান্সমিশন মেথড বলছি। এখন ডাটা ট্রান্সমিশন মেথড আবার বেসিক্যালি দুই ধরনের। প্রধানত আমরা ডাটা ট্রান্সমিশন মেথড দুই প্রকারের কথা বলি। নাম্বার ওয়ান হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড, এবং নাম্বার টু হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথড। দুই ধরনের ডাটা ট্রান্সমিশন মেথড আছে, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিয়াল। প্যারালাল সিরিয়ালের বাইরে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাসিনক্রোনাস, নাম্বার টু হচ্ছে সিনক্রোনাস, নাম্বার থ্রি হচ্ছে আইসোক্রোনাস। তোমরা এই জায়গাটাতে একটু নোট ডাউন করো। হ্যাঁ, এই জায়গাটা একটু নোট ডাউন করো। এই ডাটা ট্রান্সমিশন মেথড দিয়ে লিখে ডেফিনেশনটা লিখে ক্লাসিফিকেশনটা এইভাবে একটু লেখো। আমি এই বিষয়ে একটু ইলাবোরেটলি আলোচনা করব, তোমরা যতটুকু পারো ততটুকু একটু নোট ডাউন করতে পারো। তো আমরা ডাটা ট্রান্সমিশন মেথড বলছি যে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে কি সিস্টেম বা কি মেথড ফলো করে আমরা ডাটাগুলো পাঠাবো, মানে কি পদ্ধতিতে যাবে। তুমি একটা জিনিস দেখো, ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি, কত দ্রুত পাঠাচ্ছি। এই দ্রুত পাঠানোটাকে বলছি ডাটা ট্রান্সমিশন স্পিড, অর্থাৎ ডাটাটা কত দ্রুত যাচ্ছে। তোমরা মাঝে মাঝে বলো স্যার আমার নেট কানেকশন অনেক স্লো, এই কারণে আমি স্যার ক্লাসে ঢুকতে পারছি না, বা সামহাও ক্লাস থেকে কোনো কিছু দেখতে পারছি না, বা বারবার আমারও হয়ে থাকে। সবার ক্ষেত্রে ডাটা ট্রান্সমিশন স্পিডটা যদি মাঝে মাঝে স্লো পাই, তখন দেখবো যে আমরা ডাটাগুলো ভালোভাবে নিতে পারছি না, ওইটাকে আমরা বলছি ডাটা ট্রান্সমিশন স্পিড। বাট তোমার এই ডাটাটা কিভাবে তোমার এখানে আসছে, বা আমি কি সিস্টেমটাতে ডাটাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আমি পাঠাচ্ছি, সেই সিস্টেমটাকে আমরা বলছি ডাটা ট্রান্সমিশন মেথড। এই ডাটা ট্রান্সমিশন মেথডকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সিরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডকে আবার বলছি তিন প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাসিনক্রোনাস, নাম্বার টু হচ্ছে সিনক্রোনাস, এবং নাম্বার থ্রি হচ্ছে আইসোক্রোনাস। তো ডাটা ট্রান্সমিশন মেথডের ফার্স্ট প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডটা দেখো কেমন। দেখো এখানে একটা ফিগার নিয়ে আসছে ডাটা ট্রান্সমিশন মেথডের। এখানে দেখতেছো যে একটা সেন্ডার আছে আর একজন হচ্ছে রিসিভার, মানে দুইটা ডিভাইস আছে, একটা হচ্ছে সেন্ডার আর একটা হচ্ছে রিসিভার। বেসিক্যালি প্রেরক ও প্রাপক অর্থাৎ সেন্ডার এবং রিসিভারের মধ্যে সমান্তরাল ভাবে ডাটা চলাচল করলে তাকে আমরা সমান্তরাল বা প্যারালাল ডাটা ট্রান্সমিশন বলে থাকি। কি বললাম, বেসিক্যালি আমরা প্রেরক এবং প্রাপক অর্থাৎ সেন্ডার এবং রিসিভার, এই দুইটার মধ্যে ডাটা যদি আমরা সমান্তরালি ট্রান্সমিট করি, তখন তাকে আমরা বলছি প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। ফিগারটা দেখলে বুঝতে পারছো, দেখো এখানে 8টা বিট আমরা একসাথে, এখানে লেখা আছে দা 8 বিটস আর সেন্ড টুগেদার, আমরা একসাথে 8টা বিট সেন্ড করতে চাচ্ছি। হ্যাঁ, তো এর জন্য আমাদের যে ঘটনাটা ঘটছে দেখো, প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডে 8টা লাইন, অর্থাৎ আমাদের 8টা পৃথক লাইন দিয়ে ডাটা আদান প্রদান করতে হচ্ছে। ঠিক আছে, আর কয়টা লাইন দিচ্ছি আমরা এখানে 8টা। তো এই ক্ষেত্রে কিছু সুবিধা আছে, এই প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে কিছু সুবিধা হচ্ছে যে প্যারালাল ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে দ্রুত গতি সম্পন্ন, কারণ এর একসাথে অনেকগুলো বিট তুমি একসাথে পাঠাতে পারো। হ্যাঁ, একসাথে চলাচল করাতে পারো অনেকগুলো বিট, একেবারে সেন্ডার থেকে জাস্ট একটা ক্লিক করবে একবার, সঙ্গে সঙ্গে রিসিভারের কাছে সেটা চলে যাবে একেবারে, মানে একেবারে খুব তড়িৎ গতিতে। অর্থাৎ এটা খুব কি বললাম, এটা ডাটা ট্রান্সমিশন স্পিডটা অনেক বেশি হলো। কিন্তু এটার কিছু একটা অসুবিধা আছে, সেটা তো বুঝতেই পারছো যে এখানে প্রত্যেকটা বিট পাঠানোর জন্য প্রত্যেকটা লাইন ক্রিয়েট করতে হচ্ছে। অর্থাৎ যতগুলো বিট তুমি পাঠাবা ততগুলো লাইন এটা তৈরি করতে হচ্ছে। হ্যাঁ, প্রয়োজন, যা খুবই ব্যয় সাপেক্ষ, মানে অনেক বেশি কস্টলি, অনেক বেশি মানে ব্যয় করতে হয় এই ট্রান্সমিশন মেথডে, তুমি যদি ডাটা এক জায়গা থেকে আরেক। কিন্তু আমি একটা কথা বললাম, এটা কিন্তু অনেক ফাস্ট, বাট এইটা যেহেতু খুব কস্টলি, এই কারণে ব্যবহারটা একটু কম হয়। বাট যারা ব্যবহার করে তারা ডাটা ট্রান্সমিশন মেথডের ওই ডাটাগুলো খুব ইজিলি, খুব ফাস্ট ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করতে পারে। বাট যেহেতু প্রত্যেকটা বিটের জন্য আলাদা লাইন আমাদেরকে এখানে তৈরি করতে হচ্ছে,
এই কারণে যে কাজটা হচ্ছে এটা খুব কস্টলি হচ্ছে এবং ব্যবহারটা কম হচ্ছে। আদার সাইড তুমি সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডের ফিগারটা একটু দেখি। আমি কিন্তু জাস্ট ফিগার নিয়ে তোমাদের সাথে কথা বলছি, তোমরা একটু ফিগারটা যতক্ষণ কথা বলি কথাগুলো শোনো এবং ফিগারটা এঁকে ফেলার চেষ্টা করবা, ঠিক আছে? তো এখানে দেখো সিরিয়াল বুঝতেই পারছো, এখানে প্রেরক ও প্রাপক যেটাকে আমরা সেন্ডার ও রিসিভার বলছি, এর মধ্যে ধারাবাহিকভাবে একটি বিটের পর আরেকটা বিট আমরা এখানে চলাচল করাতে পারি, মানে একটার পর একটা এবার যাবে সিরিয়ালি যাবে, সোজা কথা একটার পর, যেমন তোমাদেরকে অনেক সময় বলে যে সিরিয়াল মেনটেন করে আসো, অর্থাৎ একটার পর একটা আসো। ওইটা কিন্তু এট এ টাইম সবগুলো গিয়ে হাজির হচ্ছে, কারণ প্রত্যেকটার জন্য আলাদা লাইন। প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডে যেহেতু প্রত্যেকটার জন্য আলাদা লাইন, সেই জন্য প্রত্যেকটা ডাটা কিন্তু এট এ টাইম গিয়ে হাজির হচ্ছে, মানে সবাই চলে আসছে রিসিভারের কাছে, ঠিক আছে? এইটা রিসিভার যে তারও রিসিভ করতে মানে একটু কঠিন ব্যাপার, বাট সে রিসিভ করে ফেলে। এখানে আবার কি হচ্ছে, এখানে সিরিয়ালি আসছে, একটার পর একটা আসছে, ঠিক আছে? বাট এইটা কিন্তু ওর মতো এত ফাস্ট হচ্ছে না, এটা তো বুঝতে পারছো যে এটা ওর মতো প্যারালালের মতো এত ফাস্ট কাজ এখানে সাধারণত সম্ভব হচ্ছে না। তো এখানে বলছে 8 বিটস আর সেন্ড ওয়ান আফটার অ্যানাদার, একটা পর একটা 8টা বিট সেন্ড করে, এবং উই নিড অনলি ওয়ান লাইন, অর্থাৎ একটি মাত্র লাইন আমরা এখানে শুধুমাত্র ব্যবহার করতে পারি, ঠিক আছে? আর এইটার ক্ষেত্রে আরেকটা কথা একটু বলি, যে এই সাধারণত মডেম, আমরা যে মডেম ব্যবহার করি আমাদের ল্যাপটপে বা তোমরা তো দেখছো মনে হয় মডেম এখন কম ব্যবহার হয়, বাট আগে ব্যবহার করতাম। মাউস আর কিছু সিরিয়াল যন্ত্রের এই ডাটা ট্রান্সমিশন মেথডটা মানে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? মডেমে এই সিরিয়ালি ডাটা ট্রান্সমিট করা হয় বেশি, ঠিক আছে? তো এর কিছু সুবিধা তো বুঝতেই পারছো, একটি মাত্র লাইন ব্যবহার করা হয়, এই কারণে খরচ অনেকটা কম আগের তুলনায়, হ্যাঁ। তারপরে এটা বিলম্বজনিত কোনো কারণের জন্য সিনক্রোনাইজেশন প্রয়োজন হয় না, মানে কিছু কিছু ক্ষেত্রে একটি মাত্র লাইন ব্যবহার করার কারণে ট্রান্সমিশনে কিছু কিছু ক্ষেত্রে অনেক লেট হয়, বাট লেট হইলেও এটা সিনক্রোনাইজেশনের কোনো প্রয়োজন হয় না। সিনক্রোনাইজেশনটা কি এটা আমি বলবো, ঠিক আছে? আর এটার একটাই অসুবিধা, সেটা তো বুঝতে পারছো, সেটা হচ্ছে একটু কম্পারেটিভলি একটু স্লো, এটা হ্যাঁ ওইটার চেয়ে একটু এটা স্লো হবে, কার সাথে? প্যারালালের সাথে। তো বিট সিনক্রোনাইজেশনটা আসলে কাকে বলে, হ্যাঁ? যেমন আমি কিছু কিছু ক্ষেত্রে দেখো সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে সিগন্যাল পাঠানোর সময় মাঝে মাঝে আমরা সিগন্যাল পাঠাই, ঠিক আছে? তো সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতি, ধরো এক জায়গা থেকে এক জায়গায় আমি সিগন্যাল পাঠাবো, সিগন্যাল পাঠানোর পরে আমরা যখন সমন্বয় করব, সেই সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে আমরা বলি বিট সিনক্রোনাইজেশন। কি বলি আমরা? বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশন। বিট সিনক্রোনাইজেশন কি বললাম, যে আমরা যখন কোনো সিগন্যাল পাঠাবো তখন বিটগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়ের একটা পদ্ধতি তৈরি করতে হয় বিটগুলোর মধ্যে, যে কে আগে যাবে কে পরে যাবে বা কিভাবে কি সিরিয়াল মেইনটেইন করে যাবে, এটার একটা সমন্বয় পদ্ধতি ব্যবহার করা হয়, এটাকে আমরা বলি বিট সিনক্রোনাইজেশন। এই বিট সিনক্রোনাইজেশনের উপরে ভিত্তি করে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডকে আবার 3 ভাগে ভাগ করা হয়। কি বললাম? যে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে আমরা সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডকে আবার কয় ভাগে ভাগ করি? 3 ভাগে। সেই 3 ভাগটাই আমরা ওখানে বলছিলাম, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। দেখো এখানে লেখা আছে যে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বিটের বিন্যাসের মাধ্যমে, ওই যে বললাম বিট বিন্যাসের একটা সিস্টেম থাকবে, সেই সিস্টেমটাকে আমরা বিট সিনক্রোনাইজেশন সিস্টেম বলি। এইটাও লিখতে পারো যে বিট সিনক্রোনাইজেশন সিস্টেমের উপর ভিত্তি করে আমরা ডাটা ট্রান্সমিশনের পদ্ধতিকে আরো 3 ভাগে ভাগ করে থাকি। এটা কথাটা লিখলে ভালো হবে, এটাও লিখতে পারো। বা এখানে আমি লিখছি দেখো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বিটের বিন্যাসের মাধ্যমে ডাটা স্থানান্তর পদ্ধতিকে আরেকটা কথা বলছি যে ডাটা ট্রান্সমিশন মেথড বলে। এটাও আরেক ধরনের মেথড, এখানে যেহেতু সিরিয়াল নিয়ে আমরা বেশি আলোচনা করব সেই জন্য এই মেথডটা এইভাবেও বলা যায়। তো এই বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মেথডকে আবার 3 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 দিছি দেখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, নাম্বার 2 দিছি হচ্ছে সিনক্রোনাস, এবং নাম্বার 3 হচ্ছে আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন। প্রতিটা মেথড সম্পর্কে একটু দেখি। অ্যাসিনক্রোনাসটা কেমন দেখো, এই পদ্ধতি ডাটা ট্রান্সমিশনে প্রেরক হতে গ্রাহকে, মানে সেন্ডার থেকে রিসিভারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করা হয়, ফলে পরপর দুটি ক্যারেক্টার প্রেরণের মাঝের বিরতির সময় সকল ক্ষেত্রে সমান হয় না। এই কারণে এর নামকরণ করা হয়েছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি। কি বললাম? যে আমরা সেন্ডার থেকে রিসিভারের মধ্যে
শুধুমাত্র ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিশন করতে পারবো, এবং পরপর দুইটি ক্যারেক্টার পাঠানোর মাঝের যে টাইমটা, বা অর্থাৎ আমি ধরো তোমাদের একজনের নাম ধরো লিখছি জারিফ, তো জারিফ, ZARIF, জারিফ, এই জারিফ লেখাটা যে আমি পাঠাবো, প্রথমে জেড যাবে সেন্ডার থেকে। আমি একটা সিস্টেম তৈরি করলাম, যে সিস্টেমটার মাধ্যমে আমি প্রথমে জেড পাঠালাম রিসিভারের কাছে, জেড গেল, এরপরে এ যাবে, তারপরে আর যাবে, মানে একটা একটা ক্যারেক্টার যাবে। বা এই জেড যাওয়ার পরে এ যাওয়ারটা, বা এ যাওয়ার পরে আর যাওয়ার, এই যে মাঝের যে সময়, এই সময়টা কিন্তু সকল ক্ষেত্রে এক হবে না। এর কারণ আছে, কারণ তুমি দেখো জেড যত তাড়াতাড়ি তুমি কিবোর্ডের মাধ্যমে প্রেস করবে, হয়তো আরটা আরেকটু স্লো হয়ে গেল, বা আরেকটু ফাস্ট হলো, বা এরপরে এফটা আরেকটু স্লো, মানে কোনটা যে কি হচ্ছে এটা কিন্তু টাইম মেজারমেন্ট করাটা টাফ। বাট কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা ওরা অটোমেটিক্যালি মেজারমেন্ট করতে পারে, কারণ ওরা পিকো সেকেন্ডেরও কোন সময়ে সবকিছু মানে তাদের চিন্তা মানে ক্যালকুলেট করতে পারে। তো ওরা কিন্তু এই টাইমটা ঠিকই রাখে। বাট আমরা যেটা পাঠাবো সেটা থেকেও কিন্তু তোমার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট হবে না সেইভাবে, একবার এক্সাক্ট টাইমে তুমি 5টা ক্যারেক্টার হিট করবা একই ইন্টারভাল দিয়ে দিয়ে, এটা কিন্তু একটু পসিবল না। এই কারণেই এই সিস্টেমটাকে আমরা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড বলে থাকি। ঠিক আছে, এর কিছু বৈশিষ্ট্য আমি বলি। প্রেরক যে কোনো সময় ডাটা ট্রান্সমিট করতে পারবে, প্রেরক যে কোনো সময় এখান থেকে ডাটা ট্রান্সমিট করতে পারবে, এবং রিসিভার অর্থাৎ সেন্ড কি বলে প্রাপক, সে যে কোনো সময় এটা অ্যাকসেপ্টও করতে পারবে, অর্থাৎ যে কোনো সময় এটা রিসিভও সে করতে পারবে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা আর একটা কথা বলি, যে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আর একটা ক্যারেক্টার ট্রান্সমিট করার মাঝখানে বিরতি সব সময় সমানটা, ওই যে যে সময়টা আমরা কথা বলছি এটা ভিন্ন হবে, মানে অভিন্ন হবে, ভিন্ন ভিন্ন হতে পারে, যে কোনো সময় যে কোনোটার টাইম মিসম্যাচ হতে পারে। আর এখানে আরেকটা জিনিস আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে এই শুরুর জন্য একটা স্টার্ট বিট, একটা ডিভাইসের একটা স্টার্ট বিট থাকে, যেটা আমরা ক্লিক করলে ডাটা ট্রান্সমিট হওয়া শুরু করবে, এবং একটা স্টপ বিট থাকবে, যেখানে আমরা ক্লিক করলে ডাটা ট্রান্সমিট হওয়া বন্ধ হবে। অর্থাৎ তুমি একটা ডিভাইসের স্টার্ট বিট এবং স্টপ বিটের মাধ্যমে এই অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডটা তুমি অ্যাপ্লাই করতে পারবা। অর্থাৎ যে কোনো একটা জায়গায় ক্লিক করলে ডাটা যাওয়া শুরু হবে, এবং যে কোনো একটা জায়গায় ক্লিক করলে ডাটা মানে আসাটা বন্ধ হবে। এই যে যাওয়া আর এবং আসাটা বন্ধ হয়, এটাকে একটাকে বলছি আমরা স্টার্ট বিট, আর একটাকে বলছি আমরা স্টপ বিট। ঠিক আছে, এটা সাধারণত আমরা যে কিবোর্ড থেকে টাইপ করার সময় এই সিপিইউ তে ডাটা স্থানান্তরের এইটা মিসম্যাচ, এইটা সাধারণত আমরা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে ব্যবহার করি। যেমন তুমি একটা কিবোর্ডে সাহায্যে কোনো কিছু লিখতেছো, তো সেই লেখাটা এক একটা ক্যারেক্টার এক এক স্পিডে ওখানে যাচ্ছে, এইটাই আসলে বেসিক্যালি এই ধরনটাই অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডে ব্যবহার করা হয়। ঠিক আছে, এখানে একটা ফিগার নিয়ে আসছে, দেখো ফিগারটা সেন্টার থেকে রিসিভারে ডাটা যাচ্ছে, এই যে প্রত্যেকটা যাওয়ার মাঝে বিরতি আলাদা থাকতে পারে, গ্যাপস বিটুইন ডাটা ইউনিটস, এখানে গ্যাপস থাকবে, এক একটা সময় এক এক রকম হতে পারে। আর এখানে দেখো ডিরেকশন অফ ফ্লো, মানে ডাটা ফ্লোটা, এখানে একটা স্টপ বিট আছে, একটা স্টার্ট বিট আছে। অর্থাৎ স্টার্ট বিটে তুমি ক্লিক করলে যাওয়াটা শুরু হবে, স্টপ বিটে ক্লিক করলে ডাটাটা শেষ হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা তোমার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের একটা ফিগার দেখতে পারি। আমরা ডাটাগুলো সিরিয়ালি যাচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু সিরিয়াল মেথডেরই যেহেতু ক্লাসিফিকেশন বোঝাচ্ছে, এখানে সিরিয়াল ওয়াইজই ডাটাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এরপরে দেখো সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের ডেফিনেশনটা দেওয়া আছে, একটু দেখো। এই পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশনের পূর্বে ডাটাকে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়, এবং সমান বিরতিতে প্রতিবারে 80টি থেকে 132টি ক্যারেক্টারের একটি ব্লক তৈরি করে ট্রান্সমিট করা হয়। একটা কথা ঘটনার লক্ষ্য করে, এখানে ব্লক তৈরির কথা বলছে, অর্থাৎ আমরা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডে যেটা দেখছি, একটা ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার এভাবে একটার পর একটা ক্যারেক্টার তুমি পাঠাচ্ছ, জাস্ট একটা ক্যারেক্টার। যেমন তুমি মেথড কথাটা পাঠাবা, তখন সেক্ষেত্রে যেটা হচ্ছে এম পাঠাচ্ছ, তারপরে ই পাঠাচ্ছ, তারপর টি, এইভাবে একটা একটা ক্যারেক্টার ওখানে পাঠাচ্ছ সেন্ডার থেকে রিসিভারের কাছে। বাট সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড এসে বলছে যে এখানে একটা আর কি বলে, কোনো কিছু সেন্ড করার আগে আমরা একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সেই ডাটাগুলো সেন্ড করি, এবং এটা একটা ব্লক আকারে সেন্ড করি। ব্লকটা কি, যে মিনিমাম প্রতিটা ব্লকে 80 থেকে 132 132টা ক্যারেক্টার থাকবে। তার মানে বুঝতে পারছো যে 80 থেকে 32টা ক্যারেক্টার মিলে তুমি একটা, এখানে দেখো আমি ইংরেজিতে
ইংরেজিতে একটা ধরো লিখছি ইন দিস মেথড ডাটা ইজ স্টোরড ইন দ্য প্রাইমারি স্টোরেজ ডিভাইস। ধরো 80 থেকে 132টা ক্যারেক্টার ধরো এই প্রথম লাইনটাতে আছে। ধরো এই প্রথম লাইনটা তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড একটা ব্লকের মধ্যে সেভ করবে, ঠিক আছে? এই এই 82টা ক্যারেক্টার মানে একটা প্রথম লাইনটা সে একটা ব্লকের মধ্যে সেন্ড করে এই ব্লকটা সে পাঠায় দিবে, এই ব্লকটা সে ট্রান্সমিট করে দিবে। তার মানে সিনক্রোনাস আরেকটু আপডেটেড হলো কি, যে এখানে একসাথে অনেকগুলো ক্যারেক্টার একটা ব্লকের মধ্যে থেকে সেই ব্লক থেকে পাঠায় দিচ্ছে। এটা একটা ভালো দিকের, মানে একসাথে অনেকগুলো ডাটা পাঠাচ্ছে, এই কারণে নামকরণ করা হয়েছে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন ভ্যালু। তো এইটার কিছু আবার সুবিধা আছে। সুবিধাগুলো কেমন? সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা অ্যাসিনক্রোনাসের তুলনায় অনেক বেশি, এটা তো বুঝতেছে তাই না, যে সিনক্রোনাসের এর মানে সিস্টেমটা অ্যাসিনক্রোনাস থেকে একটু বেটার। তারপরে স্যার হ্যাঁ বলো বলো। স্যার এই যে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয় জিনিসটা বুঝতাম না। মানে যে ডাটাটা তুমি পাঠাবা সেটা একটা জায়গায় সেভ করে রাখা হয়, একটা স্টোরেজ ডিভাইস বলতে কোন একটা মেমোরিতে সেভ করে রাখার কথা বলছি, ঠিক আছে? একটা মেমোরিতে আমরা এটা সেভ করে রাখি, সেভ করার পরে এটা পাঠাই, মানে একসাথে কিছু ডাটা সেভ করে তারপরে আমরা পাঠাই। যেহেতু এখানে একটু বেশি ক্যারেক্টার পাঠাচ্ছি, আগেরটা জাস্ট একটা ক্যারেক্টার, এই জন্য প্রাইমারি স্টোরেজের দরকার ছিল না, জাস্ট যেটা পাচ্ছি একটা একটা করে পাঠাই দিচ্ছি। ইন দিস মেথড পাঠাবো, ধরো তো প্রথমে আই পাঠালাম, তারপরে ইন পাঠালাম, তারপর টি পাঠালাম, তারপরে এইচ পাঠালাম, এইভাবে পাঠাই দিলাম। বাট এখানে যেটা হচ্ছে, ধরো ইন দিস মেথড ডাটা ইজ স্টোরড ইন দ্য প্রাইমারি স্টোরেজ ডিভাইস এন্ড ট্রান্সমিটেড দ্য ডাটা ব্লক বাই ব্লক, এই টোটাল কথাটা পাঠাতে পারছে। তো এইটার জন্য একটু একটা স্টোরেজ ডিভাইসের পুরাটা একসাথে একটু রাখলাম, রেখে একটা ব্লক তৈরি করলাম, ব্লকটাকে আমরা সেন্ড করলাম ট্রান্সমিটের কাছে, এইটা বলছি। তো এটা বলছি যে এখানে ডাটা ট্রান্সমিশনের স্পিডটাও একটু অপেক্ষাকৃত অ্যাসিনক্রোনাসের চেয়ে বেশি হয়, এবং প্রতি ক্যারেক্টার শুরু আর শেষের আগেরটা যেমন স্টার্ট আর স্টপ বিট দরকার ছিল, কারণ কোথা থেকে শুরু হবে কোথা থেকে শেষ হবে ওইটা শিওর ভাবে বুঝতে পারছিলাম না, বোঝা যাইত না, এই কারণে ওইটা স্টার্ট আর স্টপ বিটটা আমাদের দরকার ছিল। বাট এই ক্ষেত্রে স্টার্ট আর স্টপ বিটটা আমাদের দরকার নাই। হ্যাঁ, এখানেও স্টার্ট আর স্টপ বিট আমাদের এই সিনক্রোনাস মেথডে দরকার নাই। আবার এখানে প্রতিটি ক্যারেক্টারের জন্য একটা থেকে আরেকটা পাঠানোর জন্য টাইম ইন্টারভাল যেটার কথা বলছিলাম যে টাইম মিসম্যাচ হয়, এখানে সেটারও সুযোগ নাই, যেহেতু একসাথে পাঠাচ্ছে, ঠিক আছে? আর এটা তুলনামূলক সময়ও একটু কম লাগছে। তারপর অনেকগুলো মানে অ্যাডভান্টেজ বললাম। একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা অ্যাসিনক্রোনাস হচ্ছে এর দক্ষতা এফিসিয়েন্সি অনেক বেশি হবে। দ্বিতীয় নাম্বার বললাম এটা স্পিড অনেক ভালো হবে, এটা রিস্টার্ট আর স্টপ বিট এখানে দরকার নাই। এটার একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার যে ডাটা ট্রান্সমিট করবে এর জন্য ইন্টারভালের কোনো প্রয়োজন নাই, এবং কম্পারেটিভলি টাইম একটু আমাদের এখানে কম লাগবে, ঠিক আছে? আর সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডের অসুবিধা হচ্ছে, একটা অসুবিধা যে কথাটা তুমি বললা সেটা হচ্ছে, একটাই অসুবিধার কথা আমার এখানে মনে হচ্ছে, যে এটার একটা প্রাইমারি স্টোরেজ অর্থাৎ একটা সংরক্ষণের জন্য একটা ডিভাইসের প্রয়োজন হয়। এটা ভালো কথা বলছো, যে তুমি যে কোশ্চেনটা করলা এইটাই আমার কাছে অসুবিধা মনে হচ্ছে, যে এই স্টোরেজ ডিভাইসটা এক্সট্রা ভাবে এইটার জন্য রাখা লাগে। হ্যাঁ, আর এটি তুলনামূলক একটু আগে, যেহেতু এটা প্রাইমারি স্টোরেজে রাখা লাগে, বা এটা যেহেতু ইন্টারনেট স্পিডটা একটু ভালো লাগে, এই কারণেই এটা একটু ব্যয় মানে বেশি হবে অ্যাসিনক্রোনাসের চেয়ে, ঠিক আছে? তো এই দুইটার মধ্যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এর মধ্যে তোমরা কি বলে ডিফারেন্সটা বুঝতে পারছো, লিখতে পারবা ইনশাআল্লাহ আমার কথা শোনার পরে। আর নাম্বার 3 হচ্ছে তোমরা এটা ফিগারটা একটু দেখতে পারো কিভাবে আছে। দেখছো আগেরটা কিন্তু আমরা টাইম ইন্টারভাল রাখছিলাম, প্রত্যেকটা ব্লকের পরে একটু গ্যাপ রাখছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো, একটু দেখাই। এই যে ব্লকের পরে গ্যাপ রাখছিলাম, দেখছো এই যে গ্যাপ বিটুইন ডাটা ইউনিটস, এই গ্যাপ রাখছি। বাট এখানে কিন্তু গ্যাপ নাই, দেখছো এখানে গ্যাপ নাই, এখানে কিন্তু এট এ টাইম তোমার এখানে কোনো টাইম ইন্টারভাল নাই। একটা স্টোরেজ ডিভাইস থেকে ডিরেক্ট ডাটা এখানে আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে একদম পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? নাম্বার 3 হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথডটা আর একটু আপডেটেড এদেরছে, একটু ডেফিনেশনটা দেখতে পারো। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি এবং সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির সমন্বয়ে আমরা আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি গঠন করে থাকি। এই পদ্ধতিতে স্টোরেজ ডিভাইসের ডেটা সংরক্ষণ না করেই এবং প্রায় কোনো বিরতি ছাড়াই ডাটা ট্রান্সমিট করা হয়, অর্থাৎ কোনো স্টোরেজ ডিভাইসে তোমার ডাটাগুলো রাখা লাগবে না, এবং এর কোনো ইন্টারভালেরও প্রয়োজন নাই। মানে দুইটার থেকে একটু আপডেটেড, অর্থাৎ ওই দুইটার যে ডিসঅ্যাডভান্টেজ গুলো ছিল সেইগুলো এখানে ওভারকাম করে একটা নতুন মেথড তৈরি করা হয়েছে, যেটাকে আমরা আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড বলছি। তো এই পদ্ধতিতে স্টোরেজ ডিভাইসের ডেটা সংরক্ষণ না করেই এবং কোনো
ইন্টারভাল টাইম না রেখেই আমরা ডাটা ট্রান্সমিট করতে পারি। অর্থাৎ পরপর দুইটি ব্লক ট্রান্সফারের মাঝের বিরতি প্রায় 0 একক সময় রাখার চেষ্টা করা হয়েছে এখানে। এই কারণে এর নাম করা হয়েছে আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। রিয়েল টাইম ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে রিয়েল টাইম বলতে আমি বলছি যে কি এই পদ্ধতি ব্যবহার করা হয়। যেমন রিয়েল টাইম তোমরা সরাসরি টিভি রিপোর্ট সম্প্রচারের ক্ষেত্রে তোমরা দেখবা টিভিতে খবর পড়ছে, হঠাৎ করে তারা লাইভে চলে যায় যে অমুক জায়গায় কি হচ্ছে আমরা লাইভ দেখি, তাই না? ইভেন তোমরা ক্রিকেট খেলার গেমস লাইভ স্কোর দেখো, দেখবা কিছু কিছু সাইডে লাইভ ক্রিকেট খেলার লাইভ স্কোর তোমাদেরকে দেখানো হয়। হ্যাঁ, ওই লাইভ এইটাকে আমরা রিয়েল টাইম ডাটা ট্রান্সফার করার কথা, মানে একদম অন দ্য স্পট ডাটা ট্রান্সফার করতে পারে এই আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। অর্থাৎ এই মেথডটা বর্তমানে এখন ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এখন আমরা ইন্টারনেটের এই যুগে এই সময় এই সিস্টেমটাই আমরা এখন বেশি ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো এটাকে আমরা আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড বলে থাকি। তো আইসোক্রোনাস, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস তিনটা মেথড খুব ইম্পর্টেন্ট আমাদের এই সেকেন্ড চ্যাপ্টারে। এটা একটু আরো আমি যতটুকু পড়লাম মানে বললাম বা যতটুকু পড়ালাম এতটুকুর বাইরেও যদি কিছু পড়তে চাও একটু বইটা দেখে একটু রিডিং করে এবং আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি একটু মনে রাখো না, এই এর মধ্যে থেকেই কোশ্চেন তুমি ভালোভাবে নিজে নিজে লিখতে পারবা যদি টপিকসটা পুরোপুরি বুঝতে পারো। নতুন একটা টপিকসে আসি, ডাটা ট্রান্সমিশন মোড। হ্যাঁ, তার মানে একটা জিনিস খেয়াল করো, একই টাইপের মানে টপিকস কি। প্রথমে বলছিলাম ডাটা ট্রান্সমিশন এলিমেন্ট, তারপরে বললাম ডাটা ট্রান্সমিশন স্পিড। এলিমেন্ট ছিল 5টা, স্পিড ছিল 3টা। এরপরে বললাম ডাটা ট্রান্সমিশন মেথড, বেসিক্যালি 2 প্রকার, প্যারালাল, সিরিয়াল আবার ডাটা সিনক্রোনাইজেশনের উপরে ভিত্তি করে আবার 3 ধরনের, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। এখন আবার বলছি ডাটা ট্রান্সমিশন মোড, একই টাইপের কিন্তু মিলায়ে যাও, মানে গুলায় ফেলো না যাবে। ডাটা ট্রান্সমিশন মোডটা কি দেখো, ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানো হয়। হ্যাঁ, ভালো কথা, এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ডাটা পাঠাই। উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে, অর্থাৎ ডাটাটা কোন দিকে যাবে, কার কাছে যাবে সোজা কথা, সেই দিককে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি। কি বললাম যে আমরা সেন্ডার থেকে রিসিভারের দিকে ডাটা পাঠানোর সময় এটা কোন দিকে ডাটাটা যাবে সেই দিকটাকে আমরা বলছি যে ডাটা ট্রান্সমিশন মোড। এই ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে টোটাল 3টি ভাগে ভাগ করা হয়। 3টি ভাগ কি কি? নাম্বার 1 দিয়ে দেখো, ডাটা ট্রান্সমিশন মোডের নাম্বার 1 হচ্ছে সিমপ্লেক্স মোড। নাম্বার 1টাকে আমরা কি বলছি? সিমপ্লেক্স মোড। নাম্বার 2 কে বলছি হাফ ডুপ্লেক্স মোড এবং নাম্বার 3 কে বলছি ফুল ডুপ্লেক্স মোড। এই 3টা মোড আছে। নাম্বার 1 হচ্ছে সিমপ্লেক্স, নাম্বার 2 হচ্ছে হাফ ডুপ্লেক্স এবং নাম্বার 3 হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। এই সিমপ্লেক্স মোডটা কেমন দেখো, যে পদ্ধতিতে ডাটা কেবল একদিকে প্রবাহিত হতে পারে, জাস্ট ওয়ান ওয়ে কমিউনিকেশন, জাস্ট ওয়ান ওয়ে। এটা আবার ওয়ান ওয়েও বলা যায় না, ওয়ান ওয়ের আবার অনেকগুলো ডেফিনেশন আছে। আমি জাস্ট বলছি যে ডাটাটা একদিকে যাবে। এই পদ্ধতিকে প্রেরক ডাটা পাঠালে প্রাপক তা গ্রহণ করতে পারবে কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। যেমন তুমি রেডিও টেলিভিশনের একটা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট বলতে পারো। রেডিওতে একটা গান হচ্ছে, কোন একটা FM 89.4 এ ধরো তুমি একটা গান শুনছো, সেই গানটা FM 89.4 ওই চ্যানেলটা যে সাবস্ক্রাইব করবে, অর্থাৎ যে ওই চ্যানেলটা টিউন করবে যেখান থেকেই হোক, ওই গানটাই সে শুনতে পাবে। এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। এই ওয়ান ওয়ে কমিউনিকেশনটাকে আমরা বলছি সিমপ্লেক্স মোড। শুধু এটা দেখো, যে সিমপ্লেক্স মোডের আমি একটা ফিগারটা দিয়েছি, দেখো ডাইরেকশন অফ কমিউনিকেশন। হ্যাঁ, এ থেকে বি এর দিকে যাচ্ছে, তো ও ওইটাই নিচ্ছে। দেখো ওইটা নিচ্ছে। এই রেডিও টেলিভিশনের ব্যাপারটা আমি আরেকটু সামনে গেলে বোঝাতে পারবো, তবে তুমি এতটুকু বোঝো যে 2টা ডিভাইস থাকবে, একটা ডিভাইস থেকে কথা বলবে, অন্য ডিভাইসে কথাটা শুধু শুনতেই পাবে, আর কোনো কিছু রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ নাই। ও যে শুনলো, ধরো আমি এখান থেকে কথা বলছি, আমার কাছে আরেকটা ফোন আমি আরেকজনকে দিয়ে রাখছি, সে শুধু কথাটা শুনছে, বাট তার কোনো অ্যান্সার নেওয়া বা তার কোনো সিগন্যাল যে আমি নিব সেই ব্যবস্থা এই সিমপ্লেক্স মোডে নাই। ঠিক আছে, জাস্ট একটা ডিভাইস। স্যার এটা কি একমুখী যোগাযোগ ব্যবস্থা? সরি, তোমার কথাটা বোঝা যাচ্ছে না বাবা, একটু ভালো করে বলো। মানে নেটওয়ার্ক। স্যার এটা কি একমুখী যোগাযোগ ব্যবস্থা? একমুখী যোগাযোগ ব্যবস্থা, এটা আরেকটু সামনে গেলে ডেফিনেশনটা একটু সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পারবো। তবে এখান থেকে একমুখী বলতে পারি, আবার একমুখী কিন্তু রেডিওর ব্যাপারটা দেখো, রেডিও ওয়ান সাইড থেকে জাস্ট একটা কথা বলে, ম্যাস পিপল সবাই শুনতে পারে।
আবার এমনও হতে পারে দুইটা ডিভাইস, যে ডিভাইসটা আমি এখান থেকে কথা বলছি আর একটা ডিভাইসের আদার এন্ডে যে ডিভাইসে যে মানুষটা আছে প্রাপক বা রিসিভার, সে শুধু কথাটা শুনতেই পাচ্ছে একজনই, আর কোনো কিছু করার সুযোগ তার নাই। সে যে কোনো সিগন্যাল দিবে, কোনো কথা আমার কাছে পাঠাবে, এই সুযোগ নাই। আবার তুমি রেডিওর কথা দেখো বা টেলিভিশনের কথা, তুমি এনটিভির চ্যানেলের সংবাদ দেখছো, সারা বাংলাদেশের যেখান থেকে এনটিভি দেখতেছে সে ওই সংবাদটা দেখছে, মানে একজন অনেকজনের কাছে ডাটা পাঠাতে বলছে। এটার আবার আরেকটা ডেফিনেশন আছে। হ্যাঁ, তো সিমপ্লেক্স মোডটা হচ্ছে আমি একজন ডাটা পাঠাবো আর একজন শুধু শুনতে পারবে, এতটুকু শুধু ভাবো। আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলে আবার বুঝতে পারবো। হাফ ডুপ্লেক্সটা হচ্ছে এরকম যে এই পদ্ধতিতে ডাটা উভয় দিকে প্রবাহিত হতে পারে, কিন্তু একসাথে উভয় প্রান্তে ডাটা পাঠানো যায় না, বুঝতেই পারছো। আমি এখান থেকে কথা বলবো, আর একজন আর একটা ডিভাইসে আছে, সে কথাটা শুনবে, আমার কথা বলা শেষ হওয়ার পরে তারপরে সে কথা বলা শুরু করবে, আমি কথাটা শুনতে পাবো, বাট এট এ টাইম দুইজনই কথা বলতে পারবো না। সাধারণত ওয়াকি টকি দেখবে বাইরে তোমরা গেলে দেখতে পারো সার্জেন্ট বা পুলিশ অফিসাররা এটা ব্যবহার করে থাকে, তাই না? এই ওয়াকি টকি একজন কথা বললে আর একজন কথাটা শুনবে, এবং একজনের কথাটা শেষ হওয়ার পরে দেখবা বলে ওভার ওভার, তখন মানে আরেকজনকে সিগন্যাল দেয় যে তুমি কথাটা বলো, তখন তার কাছ থেকে কোনো অ্যানসার বা ফিডব্যাক আসলে সে শুনতে পারবে। বাট আমিও কথা বলছি, সেও কথা বলছে এট এ টাইম, যেটা তোমরা মোবাইলের মতো করে ব্যবহার করো, সেটা এই হাফ ডুপ্লেক্স ক্ষেত্রে তোমরা সেই ব্যাপারটা ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, তার মানে এটা উভয় দিক থেকে ডাটা কমিউনিকেট হবে না, একদিক থেকে পাঠাবে ওইজন শুনবে, ওই থেকে আবার পাঠাবে তুমি শুনবে, এট এ টাইম দুইজন কথা বলতে পারবে না। তো এটাকে আমরা বলছি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মোডের আমরা একটা ফিগার এখানে দেখাচ্ছি। সেন্ডার ইন থেকে সেন্ড করতেছে, রিসিভার ইন থেকেও রিসিভ করছে, বাট ও যে বি ক্যান নট বি সেন্ড, দেখছো এখানে বি ক্যান নট সেন্ড এখানে লেখা আছে, বি আবার কোনো কিছু সেন্ড করতে পারবে না যেহেতু সে ওই সময় রিসিভ করছে। আবার আদার হ্যান্ডে দেখো রিসিভার ইন উল্টা হয়ে গেছে, সেন্ডার ইন থেকে উল্টা দিক থেকে পাঠাচ্ছে, ও রিসিভার ইন থেকে ইন করছে, বাট ও পাঠাতে পারবে না। তোমরা একটু চিত্রটা লক্ষ্য করলে বুঝতে পারবা যে আমি কি বোঝাতে চাচ্ছি। আমি এখান থেকে ডাটা পাঠাচ্ছি, এ রিসিভ করছে, আবার এ যখন ডাটাটা পাঠাবে, হ্যাঁ হ্যাঁ, তখন এই যে ডাটাটা যখন এ ডাটাটা পাঠাবে, অর্থাৎ এ রিসিভ করার সময় এখন আর ডাটা কিন্তু সে পাঠাইতে পারছে না, পরে এ যখন আবার ডাটাটা পাঠাচ্ছে তখন এ আবার ডাটা পাঠাইতে পারবে, এ তখন এই ডিভাইস থেকে সে ডাটাটা এখানে পাঠাতে পারবে। এইটাকে আমরা বলছি কি যে হাফ ডুপ্লেক্স মোড। নাম্বার 3 হচ্ছে দেখো ফুল ডুপ্লেক্স, যে পদ্ধতিতে ডাটা উভয় দিকে প্রবাহিত হতে পারে, উভয় দিকে মানে দুই সাইড থেকেই কথা বলতে পারবে এট এ টাইম, একই সাথে দুইটা সাইড থেকেই কথা বলতে পারবে, এটাকে আমরা ফুল ডুপ্লেক্স পদ্ধতি বলছি। এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক উভয়ই একই সঙ্গে ডাটা আদান প্রদান করতে পারবে। যেমন অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল হচ্ছে টেলিফোন, মোবাইল আমরা যেটা ব্যবহার করছি এখন, তাই না? এটা দুই ডাইরেকশন থেকেই সমানভাবে কথা বলার সুযোগ থাকবে। এই ফুল ডুপ্লেক্স মোডকে আবার অনেক ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো। আপাতত আমরা এই তিনটা ডাটা ট্রান্সমিশন মোড সম্পর্কেই জানি। ফুল ডুপ্লেক্স মোড আবার বেশ কয়েকটা এক্সাম্পল আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে পর্যন্ত আমরা এতটুকু দেখলাম। তোমাদের এই যে টপিকস গুলো আমি পড়াইলাম প্রথম থেকে এই পর্যন্ত, এই টপিকস গুলোর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা নির্দ্বিধায় কোশ্চেন গুলো করতে পারো, যে কি ধরনের কোশ্চেন থাকতে পারে বা কি সমস্যা হচ্ছে একটু বলতে পারো, ঠিক আছে? সাদ, তানজিম, গালিব বলো কি ধরনের কোশ্চেন আছে আমাকে একটু বলো। স্যার আপাতত নাই স্যার। না স্যার, কোনো কোশ্চেনই নাই? তাহলে আমি একটা কোশ্চেন করব, আমি একটা কোশ্চেন করি। ধরো একজন শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, ঠিক আছে? একজন শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন, শিক্ষক এবং ছাত্রদের এই কমিউনিকেশনটা তোমরা কোন কমিউনিকেশন মোডের মধ্যে, মানে কোন ট্রান্সমিশন মোডের মধ্যে ফেলাতে পারবে? তোমাদের কি মনে হচ্ছে যে কোন? হাফ ডুপ্লেক্স স্যার। হাফ ডুপ্লেক্স স্যার একজন তানভীর লজিক দেখাও, হাফ ডুপ্লেক্স কেন? স্যার যেমন স্যার কথা বলার শেষে আমরা কথা বলবো, স্যার কথা বলার শেষে তোমরা কথা বলবা, তাই তো? মানে আমি কথা বললাম তোমরা শুনলা, তারপর তোমরা কথা বললা আমরা শুনলাম, হাফ ডুপ্লেক্স মোড হয়, সমস্যা নাই। আমরা কথা বলবো স্যার, ফুল ডুপ্লেক্স তো হয় স্যার। দাঁড়াও, আমি যখন কথা বলবো তোমাদের শোনা উচিত
এবং তোমরা যখন কথা বলবা তখন আমার শোনা উচিত। অর্থাৎ তোমরা জি যখন স্যার, কথা হাফ বলবা ডুপ্লেক্সই তখন তো স্যার। আমি শুনে তোমাদেরকে অ্যানসার রিপ্লাই করব, ঠিক আছে? জি ফুল স্যার। ডুপ্লেক্স মোড সাব তুমি বললা, ফুল ডুপ্লেক্স মোডও হওয়া উচিত, কিভাবে কি তোমার কি লজিক সেটা বলো। কারণ স্যার যেহেতু ফুল ডুপ্লেক্স মোডে স্যার উভয় একে অন্যের সাথে আলাদা প্রদান করতে পারে। যেমন স্যার আপনি একটা কথা বলতেছেন, বাট মাঝখান দিয়ে স্যার কথা বলার সুযোগ আছে। যদিও স্যার এটা মানে আপাতত দৃষ্টিতে ব্যাখ্যার মতো পড়ে বা দেখতে একটু খারাপ, বাট তাও তো স্যার আমার কাছে সুযোগ স্যার তোমার আছে কথাটা আমি কথা ভালোভাবে বলার। বুঝতে পারছি না স্যার। তোমার কথাটা ভালোভাবে আসছে না। ওর কথাটা আরেকজন বলো, গালিব বলো তো কি বলছে, গালিব বলো। স্যার আমি হাফ ডুপ্লেক্সের বেশি করতেছি স্যার মনে হচ্ছে। তানজিমও কি হাফ ডুপ্লেক্স প্রিফার করছো? তানজিম হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্সেও তুমি প্রিফার করতে পারো, কারণ ফুল ডুপ্লেক্স মোডটা কেমন ইথিক্যালি কি মনে হয়, আমি যখন মোবাইলে কথা বলছি তখন আমার কথা আরেকজনের শোনা উচিত, এবং বাই দিস টাইম ও যখন কথা বলবে তখন আমার শোনা উচিত। তার মানে কি তুমি যদি চিন্তা ভাবনা করো যে স্যার ফুল ডুপ্লেক্স মোড নিয়েও আমি ক্লাস কন্ডাক্ট করার এই স্যারের এবং ছাত্রদের মধ্যে এই ব্যাপারটাকে আমি স্যার ফুল ডুপ্লেক্স মোডের সাথে তুলনা করতে পারি, সেটাও করা যায় কিছু কিছু ক্ষেত্রে। যে আমি স্যার আপনি যখন কথা বলছেন স্যার স্বাভাবিকভাবে আমি কথাটা শুনবো, এবং আমরা যখন কথা বলবো কোনো কোশ্চেন করবো স্যার আপনি শুনে অ্যান্সারটা দিবেন। এইটা স্যার একটা এই কমিউনিকেশন এই ওয়েটা বা এই কি বলে দিকটাও স্যার এটা হতে পারে, এরকম ফুল ডুপ্লেক্স মোডও হতে পারে, আবার হাফ ডুপ্লেক্স মোডও হইতে পারে। হাফ ডুপ্লেক্স মোড তো সিস্টেমটাই বাউন্ড, তোমার কোনো সুযোগই থাকবে না, আমি যখন কথা বলবো তখন কোনো সুযোগই তুমি পাবা না কথা বলা। বাট তোমার হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডে আবার সুযোগ পাবা। তো এটা একটু চিন্তা করো, নেক্সট ক্লাস এটা নিয়ে আমি আরেকটু ইলাবোরেটলি কথা বলবো। আমাদের এই মিটিং টাইমটা শেষ হয়ে যাচ্ছে, ক্লাসটা এন্ড হচ্ছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে এই টপিকসটা থেকে সামনের টপিকস গুলোতে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।